আচ্ছা, খেয়াল করেন তাহলে আমাদের ফার্স্ট কাজ কি থাকবে, ইমেজটা আনা, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন। তো এখানে কি বলছে, ওপেন দ্য ওল্ড ইমেজ ইন অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে। তো আমরা কি করছি, ফটোশপে পুরোনো ইমেজটা ওপেন করছি। এরপর কি বলছে, রিটাচ টু দ্য রিমুভ নয়েজ অ্যান্ড রিকভার দ্য মিসিং পার্ট অফ দ্য ইমেজ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টুল। তার মানে এইখানে যে নয়েজগুলো আছে, যত যা আছে, এগুলো রিমুভ করতে বলছে, আর মিসিং পার্টগুলো ঠিক করতে বলছে অ্যাপ্রোপ্রিয়েট টুল। তার মানে যে টুলগুলো ইউজ করে এটা করা যায় সেই টুলটা ব্যবহার করে করতে বলছে, ঠিক আছে। তো আমরা সাধারণত কি করি, কোন টুল ইউজ করি, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এইগুলো আমরা রিমুভ করি, তাই না। এইগুলো রিমুভ করে আসছে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, অথবা হিলিং ব্রাশ টুল আছে, এটা নিলে কি হবে, মূলত আমরা একটা স্যাম্পল নিব, সেই স্যাম্পল অনুযায়ী আমরা বসাইতে পারবো, কাজ করতে পারবো, ঠিক তো নাকি। আচ্ছা, তাহলে এটা গেল, এটা বুঝছেন সবাই। এরপর বলছে অ্যাপ্লাই কালার কারেকশন, অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার। তা এটা করতে হবে কখন, যখন আমাদের ইমেজের কাজ শেষ হয়ে যাবে তখন। তো সাপোজ আমাদের কাজ মনে করেন শেষ, ঠিক আছে, এরকম আমরা রিটাচ করছি, ঠিক আছে। এবার আমাদের কি বলছে, রিটাচ করার পর অটো টোন অ্যাপ্লাই করতে বলছে, অটো টোন অ্যাপ্লাই করলাম। তারপর অ্যাপ্লাই করতে বলছে অটো কন্ট্রাস্ট দিলাম। তারপর কি বলছে, অটো কালার দিলাম, ঠিক আছে। দেখেন এই টপিকগুলো আছে না এখানে, ঠিক আছে। এরপর কি বলছে দেখেন, চেঞ্জ দ্য কালার মুড টু RGB। তার মানে এমন অবস্থা, মনে করেন আমাদের এইখানে কালার মুড আছে হচ্ছে CMYK তে। সাপোজ যদি এরকম থাকতো, মনে করেন এটা CMYK তে আছে, এই যে দেখেন, ঠিক আছে। তো এটা CMYK তে থাকলে কিসে নিতে হবে, RGB তে। আর যদি RGB তে নিতেন তাহলে RGB তেই, আর কোনো কিছু করার দরকার নেই, ওটাই থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এরপরে বলছে অ্যাডজাস্ট কালার লেভেল টু কালারাইজ ইমেজ। তার মানে কি বলছে, ইমেজটাকে কালারাইজ করতে হবে নাকি। আচ্ছা, কালার লেভেল হচ্ছে আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই, এটা কি ধরনের ছবি, সাদা কালো না, সাদা কালোতে যদি আমরা কালার অ্যাপ্লাই করি, কালার কি নিবে, ওইভাবে নিবে না, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নিবে না। দেখেন আমরা যদি কন্ট্রোল ইউ প্রেস করি, তো আমাদের এখানে কি আসতেছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ঠিক আছে। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন কোথায় আছে, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তার মধ্যে কি আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপ্রোজ। তো আমরা ব্রাইটনেস আগে যাই। তো অলওয়েজ আমরা কি করব, লেয়ারটা ডুপ্লিকেট করে নেব সব সময়, ঠিক আছে, কন্ট্রোল জে, এই লেয়ারটা আমরা কাজ করব। তো আমরা গেলাম কোথায়, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস। তা আমরা এইখানে একটু কম বেশি করে নেব, আমরা দেখবো যে কোনটা পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। কম বেশি করে যেটা পারফেক্ট মনে হবে আমরা সেটাই অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে, ওকে করে দিলাম। এবার আবার ইমেজ, আবার অ্যাডজাস্টমেন্ট, এবার লেভেলে গেলাম, আমরা একটু লেভেল কম বেশি করে দেখি। হ্যালো স্যার। তো আমরা এখান থেকে লেভেল একটু বাড়ালাম কমালাম, যেইটা দিলে মনে হবে না ঠিক আছে, আমরা খুব বেশি কম বেশি করতে যাব না, তাহলে কিন্তু ইমেজের যে কোয়ালিটি এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দিলাম এতটুকু। এরপরে কি বলছে আমরা একটু দেখি স্পেসিফিকেশনে, অ্যাডজাস্ট কালার লেভেল টু কালারাইজ ইমেজ। আচ্ছা, কালার লেভেল আমরা যতদূর লাগবে ততটুকু আমরা করলাম। এরপরে বলছে সেভ দ্য ইমেজ ইন পিএসডি অ্যান্ড পিএনজি ফরম্যাট। তার মানে আমরা যতটুকু করছি, আমরা ফার্স্টে কি করছি, ইমেজ রিটাচ, মিসিং পার্টগুলো ঠিক করছি, তাই না। আমি তো এখানে জাস্ট একটা উদাহরণ নিয়ে চলে আসলাম যে এতটুকু ঠিক করছি, কিন্তু এইভাবে ঠিক করতে হবে কিন্তু, ঠিক আছে। এরপরে আমাদের কি বলছে, ফাইল সেভ দিতে, সেভ দিলাম। আচ্ছা, এটা মনে হয় আগে সেভ দিয়ে আছে, যাই হোক আবার দরকার হলে আমি সেভ দিলাম, মনে করেন ডাউনলোডে সেভ দিলাম।
2323 নামে, ঠিক আছে। একটা কি বলছে জেপিজি, দেখেন আবার একটা কি বলছে পিএসডি, আর একটা পিএনজি ফরম্যাটে। তাহলে আরেকটা হচ্ছে আমরা সেভ করব পিএনজিতে। তাহলে সেভ অ্যাজ, সেভ অন এর কম্পিউটার, এই একই নামে থাক, আমি জাস্ট চলে যাব পিএনজিতে, যার পরে সেভ দেব একটা ক্লিক দিয়ে। ওকে, ওকে সেভ করা হয়ে গেল। এখন আমাদের কি বলছে, ক্রিয়েট এ নিউ আর্কবোর্ড, ওয়াইড হবে 500 × 500 পিক্সেল, হাইটও 500 পিক্সেল হবে, ঠিক আছে। রেজুলেশন হবে 100, কালার মোড হবে RGB। তো আমরা নতুন একটা ডকুমেন্ট নিব, নিউ ডকুমেন্ট। এখানে কত বাই কত বলছে, 500 × 500। কি ব্যাপার, 500 × 500 পিক্সেল, আর রেজুলেশন কত বলছে, 100, আর কালার মোড কি বলছে, RGB দিয়ে একটা নতুন আর্কবোর্ড তৈরি করতে বলছে, করলাম। আচ্ছা, এবার বলছে কপি দ্য রিটাচ ইমেজ ইনটু নিউ ডকুমেন্ট উইথাউট চেঞ্জিং রেশিও। তার মানে কি, আমি এই যে ইমেজটা এখানে আগে করছি না, এই ইমেজটা এখন আর এইখানে নিতে হবে, কিন্তু রেশিও নষ্ট করা যাবে না। রেশিও বলতে বুঝছেন কি, হাইট ওয়াইডের পরিমাপটা ঠিক থাকবে, ঠিক আছে। তো আমি এক কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি প্রথমে কি করছি, পিএনজি সেভ দিছি না, আমি এই পিএনজিটা টেনে নিয়ে এসে এইখানে ছাড়তে পারি, এই একটা ওয়ে, ঠিক আছে। আর একটা ওয়ে হচ্ছে, যখন আমার পাশে এরকম ট্যাব আছে, আমি এইটাকে সিলেক্ট করে এরকম টান দিয়ে নিয়ে যাই, এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। দেখেন চলে আসছে না এই জায়গা। আচ্ছা, উইথাউট চেঞ্জিং রেশিও বলতে কি বোঝায়, এখন মনে করেন এটা আমার পুরো আর্কবোর্ড সহকারে লাগবে। তো আমি কি করব, আমি যদি শিফট চেপে বড় করি, তাহলে কি হচ্ছে দেখেন, হাইট আর ওয়াইড একই রকম থেকেই বড় হচ্ছে না, এমন কি হচ্ছে, এমন হচ্ছে কি, বা এমন হচ্ছে। তো আমি যদি শিফট চেপে বড় ছোট করি, তাহলে রেশিওটা ঠিক থাকতেছে, হাইট আর ওয়াইডের যে অনুপাত, এটা ঠিক থাকতেছে, কিন্তু বড় হচ্ছে, তাই তো। সেটাই বলছে এইখানে, যে আপনারা যখন নতুন একটা আর্কবোর্ডে ওই ইমেজটা নিবেন, তখন হচ্ছে উইথাউট চেঞ্জিং দ্য রেশিও, মানে রেশিওটা চেঞ্জ করা যাবে না, এইভাবে ইনসার্ট করতে হবে ইমেজটা, ঠিক আছে। তো এটা আমরা করলাম। এরপর 9 নম্বর কি বলছে, সেপারেট দ্য ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল। তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে পেন টুলের মাধ্যমে সিলেকশন করে, ঠিক আছে। সেভ দ্য পাথ বাই নেম। তো পেন টুল দিয়ে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন কিন্তু পাথ তৈরি হবে, আর ওই পাথটার নাম দিয়ে, নিজের নাম দিয়ে সেভ দিতে হবে, ঠিক আছে। তো এই ফাইলটা সেভ দেওয়ার, দেখেন ফাইলটা সেভ দেওয়ার কথা কোথায় বলছে, লাস্টে এসে বলছে না। তো ফাইল কিন্তু আমরা আগে সেভ দিয়ে নেব, ঠিক আছে। কেন আগে সেভ দিব, কারেন্ট চলে যাইতে পারে, যে কোনো টাইমে পিসিতে প্রবলেম হতে পারে। তো আমরা যতটুকু কাজ করব অতটুকু কিন্তু আবার ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য আমার কাজ কি থাকবে, এইটাকে আমার আগে সেভ করে নেওয়া। তো আগেটা 2323 সেভ দিছিলাম, এবার 2424 দিলাম সাপোজ, দিয়ে পিএসডি ফরম্যাটে আমি সেভ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন সেপারেট দ্য ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল বলছে না। তার মানে এখন আমার যেটা করতে হবে, পেন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এবার পেন টুলে আমি চলে যাই, পেন টুলে যে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য সবার প্রথম যে শর্ত, পেন টুল সিলেক্ট করে আমার এইখানে যে অপশন বার আছে, এইখান থেকে পাথ সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। শেপ কখন রাখবো আর পাথ কখন রাখবো, এটা কি আমি বলছিলাম। যখন আমি শেপ তৈরি করব যে কোনো সাইজে, তখন শেপ রাখবো, আর যখন কোনো কিছু সিলেকশন করব, তখন কি রাখবো, পাথ রাখবো, ঠিক আছে। তো পাথে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন আমাদের একটু স্মুথলি এটা সিলেক্ট করার চেষ্টা করতে হবে। আর ইলাস্ট্রেটরে দেখাইছিলাম যে এই যে লেস কাটায় কিভাবে, শুধু এইখানে একটা ক্লিক দেয় না, কিন্তু ফটোশপে ওটাই হবে না, ফটোশপে একটা অল্টার চাপ দিতে হবে, এরপরে ক্লিক দিলে দেখবেন লেসটা কাটবে, ঠিক আছে। তো আমরা একটু চেষ্টা করব একটু স্মুথলি সিলেক্ট করার। দেখেন আমি সিলেক্ট করতেছি কিভাবে, একটুখানি ভিতর থেকে করতেছি না,
একেবারে কি গায়ে গায়ে সিলেক্ট করতেছি, একটুখানি ভিতর থেকে সিলেক্ট করতেছি, তার মানে আমাদের যখন সিলেক্ট করতে হবে একটু ভিতর দিয়ে করতে হবে, তাহলে কি হবে, সিলেকশনের কোয়ালিটিটা একটু ভালো থাকবে। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করতে পারবেন না কে কে? পেন টুলটা যদি ঠিকমতো প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন পিছায় যাচ্ছেন। ঠিক আছে, আজকে ক্লাস থেকে চলে গেছে কে কে? দেখেন আমি এই যে হাত দিয়ে সরাচ্ছি, দেখছেন? যখনই জুম করব অনেক বড় হয়ে যাবে, আমি হাত দিয়ে সরাচ্ছি না? প্রশ্ন তো করতেছেন না, প্রশ্ন করতে হবে। তো হাত দিয়ে সরাচ্ছি কিভাবে, আমি যখনই স্পেস চাপ দিচ্ছি তখনই হ্যান্ড টুল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখনই সরাচ্ছি। আর এটা কাজ করবে কখন, এইখানে যদি ইংলিশ থাকে, আমি যদি বাংলা ক্লিক করলাম, এবার স্পেস চাপই কাজ হবে না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, অনেক সময় এখানে ভুল যায়। একটু জুম করে নিতে হবে। আমাদের কিন্তু কাজ করতে করতে একটা হয়ে যাবে যে কখন জুম করতে হবে, কখন জুম করার দরকার হবে না। ঠিক আছে, কোন জায়গায় বাঁকা হবে, বাঁকাভাবে নিব, এইসব যত বেশি প্র্যাকটিস করবেন তখনই হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো হবে না। ঠিক আছে, এই কাজটা দেখেন টাইম লাগতেছে না? আচ্ছা দেখেন, যখন আমি সিলেক্ট করা শেষ করলাম, এবার যদি আমরা পাতে ক্লিক দিই, দেখেন এইখানে একটা পাত তৈরি হয়েছে, দেখছেন? এইখানে রাইট ক্লিক করবেন বা ডবল ক্লিক করবেন, এখানে নাম আসবে, এখানে যার যার নাম শেষে নাম দিবেন। ঠিক আছে, প্রশ্নে বলছিল না নাম দিয়ে সেভ করতে? আচ্ছা এবার কি করব, কন্ট্রোল এন্টার দিলে কি হচ্ছে, যতটুকু জায়গা থেকে আমি পেন টুল দিয়ে সিলেক্ট করছি সিলেক্ট হয়ে গেল, তাই তো? এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, দুইটা ওয়ে আমি দেখাইছিলাম, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলিট করে দেবো, অথবা সিলেকশন এরিয়াটা কপি করে ফেলবো। ঠিক আছে, তো ইজি হচ্ছে সিলেকশন এরিয়াটা কপি করা। যেহেতু এটা সিলেক্ট হয়ে আছে, আমরা কন্ট্রোল জে যদি দিই, দেখেন নতুন একটা লেয়ার চলে আসলো না? আর নিচের লেয়ার যদি আমি অফ করে দিই, দেখেন কপি হয়েছে, হয়েছে না? ব্যাকগ্রাউন্ড আছে এটার? ব্যাকগ্রাউন্ড নাই, আমরা এটাকে আরেকটু বড় করে দেব। ঠিক আছে, সাপোজ এতটুকু রাখলাম। এরপর আমরা ইনস্ট্রাকশন গুলো দেখে আসবো যে কি বলছে। তো আমরা সেপারেট দ্য ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল, এটা করছি তাই না? এরপরে সেভ দ্য পাথ বাই নেম, এটাও করছি। তারপর কি বলছে, ক্রিয়েট এ 30 পিক্সেল ফ্রেম ইনসাইড দ্য আর্কবোর্ড, মানে আর্কবোর্ডের ভিতরে 30 পিক্সেলের একটা ফ্রেম তৈরি করতে হবে। অ্যাপ্লাই ব্যাবেল অ্যান্ড অ্যাম্বুশ স্টাইল অন ইট, মানে আমি যে ফ্রেমটা তৈরি করব ওইটার মধ্যে একটা ইফেক্ট দিতে হবে, একটার নাম হচ্ছে ব্যাবেল আর একটার নাম হচ্ছে অ্যাম্বুশ। আমরা দিয়ে আসি এটা। তো এটা নেওয়ার জন্য আমাদের সব থেকে ভালো ওয়ে যেটা, আমরা একটা শেপ নেব অথবা একটা নতুন লেয়ার নিলাম, দেখি লেয়ারে অ্যাপ্লাই করে হয় কিনা। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা একটা স্ট্রোকে চলে যাব। স্ট্রোক কোথায়,
শুধু মনে হয় লেয়ারে কাজ করবে না ওইভাবে। তো আমরা যে লেয়ারটা নিলাম, ঠিক আছে, দেখেন নতুন লেয়ারটা নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে পেইন্ট বাকেট টুল দিয়ে একটা কালার দিয়ে দেবো, দিয়ে এবার ডবল ক্লিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে স্ট্রোকে। দেখেন এবার স্ট্রোকে অ্যাপ্লাই হয়েছে না? তো কত পিক্সেল বলছে? 30 পিক্সেল দিছি, 30 পিক্সেল। পজিশন দেখেন ইনসাইড, দেখছেন? আমি যদি দিতাম সেন্টার তাহলে একরকম হতো, আউটসাইড দিতাম আরেক রকম হতো। এইখানে দেখেন যে শেপটা নিছি তার মধ্যে বোঝা যাচ্ছে যে প্রিভিউটা দেখাচ্ছে যে কেমন স্ট্রোক অ্যাপ্লাই হচ্ছে। ইনসাইড দিলে ভেতরের দিকে, সেন্টার দিলে 50% ভিতরে 50% বাইরে চলে যাবে, আর যখন আমি আউটসাইড দেবো টোটালি হচ্ছে যে সাইজটা নিচে আমি তার বাইরে চলে যাবে। তাহলে হবে কি ইনসাইড 30 পিক্সেল নিলাম। এরপর কি বলছে? ব্যাবেল অ্যান্ড অ্যাম্বুশ অ্যাপ্লাই করতে বলছে, দেখছেন? এই যে ব্যাবেল অ্যান্ড অ্যাম্বুশ, তো এটাকে আমরা হালকা একটু অ্যাপ্লাই করব যাতে বোঝা যায় এটা একটা ফ্রেম, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করা আমি দেখাই দেবো ব্যাবেল অ্যাম্বুশ অ্যাপ্লাই করে কিভাবে। আপাতত একটু দেখালাম যে ব্যাবেল অ্যাম্বুশ অ্যাপ্লাই করছি, ঠিক আছে? অ্যাপ্লাই করার পরে এবার কি বলছে দেখেন, তার মানে আমাদের এই লাইনও কমপ্লিট। আপনারা কি বুঝতেছেন পরীক্ষার সময় কিভাবে কাজ করতে হবে? এরপরে দেখেন কি বলছে, ক্রিয়েট এ 4 কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড উইথ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে 4টে কালারের গ্রেডিয়েন্ট নিতে হবে আমাকে, যেইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে, তাই তো? এখন দেখেন আমি এখানে কি করছিলাম, ফ্রেম নিছি, ফ্রেমের মতো লাগতেছে, ইমেজ কই গেল? আপনারা কি করবেন দেখেন, ফিল কালার যেটা আছে এটা কমাই দিবেন বা 0 করে দেবেন। এবার দেখা যায় ইমেজ। খেয়াল করেন এবার ইমেজ দেখা যায় ক্লিয়ার, দেখা যায় না? তো এখন আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে, 4টে কালার থাকবে একটা গ্রেডিয়েন্টে সেটা, আর ওই গ্রেডিয়েন্টের স্টাইলটা থাকবে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? তো আমরা কি করতে পারি দেখেন, এইখানে যেটা আমি নিয়ে কাজ করলাম এতক্ষণ স্ট্রোক দিলাম, এটা একটা ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে, করছি কি? এখন ওইটাকে আমি এই ইমেজের নিচে দিয়ে দেবো, দিছি না? আচ্ছা নিচে দিলাম, কিন্তু আমার এইখানে কোনো কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছেন কি? কারণ কি আমি অপাসিটি এই ফিল কালার 0 করে দিছিলাম, আর ওইটাই তো আমি ডুপ্লিকেট করলাম, তাই না? তো এখন এইটার ফিল কালার যদি আমি 100% করে দিই, দেখেন ওই কালারটা ফিরে আসছে না? দেখেন এই কালারটা ফিরে আসছে না পিছনে? তো এখন আমি কি করব, এটাকে একটা গ্রেডিয়েন্ট দেবো 4টা কালারের, ডবল ক্লিক দিলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে যাব। যার পরে এইখানে যে গ্রেডিয়েন্টই থাক আমি একটা ক্লিক দেব, দেওয়ার পরে 3টা 4টা, এরকম 4টা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার নিব আমি, ঠিক আছে? তো আমি কালার দিই, প্রথমটাই সাপোজ আমি দিলাম একটা লাল কালার, ঠিক আছে? লাল কালার তো দিলাম, তাই এ দেখাচ্ছে না কেন? ঠিক আছে, অ্যাপ্লাই হয়নি লাল কালার, লাল কালার দেখেন লাল আসছে না এপাশে খানিকটা। পরেরটাকে কি দেওয়া যায়, একটা নীল কালার দিই, সাপোজ একটা নীল কালার দিলাম, দেখেন নীল কালার কি পাওয়া যাচ্ছে খুঁজে? কারণ হচ্ছে এই পেছনে দেখেন হালকা করে একটু নীল দেখাচ্ছে, তাও আমি কি করব, নীল কালার বরাবর আরেকটা উপরে স্লাইডার নেব, ঠিক আছে? এইখানে দেখেন অপাসিটি কম আছে, আমি একটু অপাসিটি বাড়াই দিই,
অ্যাপ্লাই হয় না কেন? এটা আবার ব্যাবেল অ্যাম্বুশ অ্যাপ্লাই হলো কখন? আচ্ছা, আবার আমরা যাই, আমরা আগে একটু দেখে আসি এটার অ্যাপ্লাই হচ্ছে না কেন ঠিক মতো। গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, এইখানে অ্যাপ্লাই করলাম, এইটাকে আমরা উপর উঠাই দিই, এই বরাবর একটা রাখবো। আচ্ছা, আমরা অন্য একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিই, এটা মেবি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এটা নিলাম, নেওয়ার পর আমরা এইখানে একটা স্লাইডার, এইখানে একটা স্লাইডার, এইখানে একটা, এইখানে একটা। এটা কমে না কেন? লিনিয়ার আছে, ঠিক আছে। অপাসিটি যদি 100% দিয়ে, আমরা এক একটা কালার আগে দিয়ে দেখি। ব্যাপার কি বুঝলাম না, ক্লিয়ার আসতেছে না। চারটা কালার কি আসছে এবার? চারটা কালার আসছে। তো আমাদের কোশ্চেনে কি ছিল, যে চারটা কালার গ্রেডিয়েন্ট দিতে হবে ব্যাকগ্রাউন্ডে উইথ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এটা আমাদের এখন 45 ডিগ্রিতে ঘুরাইতে হবে। কেমনে ঘুরাবো? এইখানে দেখেন অ্যাঙ্গেল দেওয়ার একটা অপশন আছে, দেখছেন? এটাকে আমরা 45 ডিগ্রিতে ঘুরাবো। মাউস যদি একটু স্ক্রল করে দেখেন ডিগ্রি ঘুরতেছে না? প্রথমে কেমন ছিল দেখেন, প্রথমে ছিল সেই 0 ডিগ্রিতে, তাই না? যখন আমি 45 ডিগ্রিতে নিব তখন দেখেন ঘুরতে 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 45 ডিগ্রিতে চলে যাবে। আর এটা দেখতেও একটু অন্যরকম লাগতেছে না আগের চাইতে? এবার আমরা ওকে করে দিলাম, পিকচার নিয়ে আসলাম, পিকচারের উপর যে ফ্রেম নিয়েছিলাম সেটা আনলাম। দেখেন এতটুকু কাজ হয়েছে না? এতটুকু বুঝছেন কি সবাই? এরপরে দেখেন কি বলছে, রাইট পোর্ট্রেট উইথ ফন্ট এরিয়াল, স্টাইল হবে বোল্ড অ্যান্ড ইটালিক, ফন্ট সাইজ হবে 18, ইফেক্ট হবে 2 পিক্সেল স্ট্রোক, ড্রপ শ্যাডো হবে, অ্যাঙ্গেল হবে এত ডিগ্রি, এত এত এত। যাই হোক, এখন আমাদের একটা টেক্সট লিখতে হবে, টেক্সটের নাম হচ্ছে কি পোর্ট্রেট, ঠিক আছে? এবং ওই ফন্টের স্টাইল হবে এরিয়াল স্টাইল। তো আমরা অ্যাপ্লাই করি, একটা টেক্সট নিব, সবার আগে টেক্সট টাইপ টুল, বাংলা ফন্ট আসে কেন? কি ফন্ট নিতে বলছিল আমাদের? এরিয়াল। নাম কি হবে? পোর্ট্রেট। আচ্ছা, ফন্ট সাইজ হবে 18। ফন্ট সাইজ আমরা চলে যাই ক্যারেক্টারে, উইন্ডোজ ক্যারেক্টার, কই ক্যারেক্টার, এইখান থেকে আমরা 18 দিব ফন্টের সাইজ, 18 দিলাম। দেখা যায়? এরপরে কি বলছে, স্টাইল হবে বোল্ড অ্যান্ড ইটালিক। তো
তো বোল্ড স্টাইল কি আছে আমরা একটু দেখি। ক্যারেক্টারে আবার যাওয়া লাগবে, ক্যারেক্টারে গেলাম, স্টাইল দেখেন বোল্ড আছে, এই যে বোল্ড, বোল্ড অ্যাপ্লাই করে দিলাম। এরপরে হচ্ছে বোল্ডের পরে আবার হবে কি ইটালিক, তাহলে বোল্ড ইটালিক আছে কিনা আমরা একটু দেখি। এই যে বোল্ড ইটালিক দেখছেন, করে দিলাম, হালকা ইটালিক হয়ে গেল না। তারপর কি বলছে, ফন্ট সাইজ 18 দিছি, ইফেক্ট হবে 2 পিক্সেল স্ট্রোক, ড্রপ শ্যাডো হবে এত এত, ড্রপ শ্যাডো হবে। আচ্ছা আমরা ইফেক্ট দিয়ে আসি। ইফেক্ট কিসে দিতে বলছে, টেক্সটের উপর স্ট্রোক হবে, স্ট্রোক কই, কত পিক্সেল বলছে স্ট্রোক, 2 পিক্সেল স্ট্রোক, আমরা এটা দিব হচ্ছে সেন্টারে, ঠিক আছে, 2 পিক্সেল স্ট্রোক দিলাম, ওকে করে। আচ্ছা তাহলে আমাদের এতটুকু শেষ। এরপর দিতে বলছে কি ড্রপ শ্যাডো। মোবাইল চালাচ্ছেন কেন, স্পেসিফিকেশন ফলো করা দেখতে হবে না, দেখেন খেয়াল করেন। এবার হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কিন্তু এইটাতেই অ্যাপ্লাই হবে, পোর্ট্রেট, ঠিক আছে। অ্যাঙ্গেল হবে এত ডিগ্রি, ডিস্টেন্স এত, সাইজ এত, স্পেয়ার্ড এত। তো আমরা চলে যাই, ডবল ক্লিক দেব, দেওয়ার পরে ড্রপ শ্যাডোতে যাব। এইবার দেখেন কি বলছে, ড্রপ শ্যাডোতে অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো, কোথা থেকে, দিলাম 120 ডিগ্রি। এরপরে কি বলছে, ডিস্টেন্স হবে 10 পিক্সেল, এই যে দেখেন ডিস্টেন্স, এইটাকে আমরা 9 10 10 পিক্সেল দিলাম। এরপর কি বলছে, সাইজ হবে 10 পিক্সেল, সাইজ হবে 10 পিক্সেল, দিলাম 10 পিক্সেল। এরপর কি বলছে, স্পেয়ার্ড হবে 5 পিক্সেল, এই যে স্পেয়ার্ড এটা 3 আছে, 4 5, এটা তো পিক্সেল না পার্সেন্ট, দিয়ে ওকে। ব্যাস এতটুকু যেই হবে। এবার বলছে কি সেভ দ্য ফাইল ইন পিএসডি অ্যান্ড এক্সপোর্ট টু জেপিজি ফরম্যাট উইথ পোর্ট্রেট ইওর নেম। তার মানে আপনার এখন দুইটা ফাইলে সেভ দিতে হবে, একটা হচ্ছে মেন ফাইল পিএসডি আর একটা হচ্ছে জেপিজি, ঠিক আছে। কিন্তু ফাইল সেভ দেওয়ার সময় ফাইলের নাম হবে পোর্ট্রেট, এরপরে আন্ডারস্কোর, তারপর যার যার তার নাম, ঠিক আছে। তো আমরা দেখি, এইটাকে আমরা সাপোজ এইখানে বসাই দিই, ঠিক আছে। তো সবার আগে আমাদের কাজ কি করতে হবে, ফোনে চলে গেলাম আমি, ফাইল সেভ, যেহেতু আমরা আগে সেভ দিছিলাম তাই না, এখানে তো নাম চেঞ্জ করা যাবে না, যাবে, আপনারা আরেকটা সেভ দিয়ে নেবেন, ফাইল সেভ অ্যাজ ডকুমেন্ট। এইখানে কি বলছিল, পোর্ট্রেট, এই লেখাটা থাকবে, আন্ডারস্কোর, যার যার তার নাম, ঠিক আছে, দিয়ে সেভ দিবেন। প্রথমে কি দিবেন, পিএসডি, এরপর আবার কি বলছে, জেপিজি আকারে সেভ দিতে, সেভ অ্যাজ জেপিজি, একই নামেই সেভ হবে, যখন ওই নামে সেভ দেবেন একই নামেই সেভ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। এবার আমরা একটু দেখি ফাইলগুলো। তো আমরা যেটা নিয়ে কাজ করছিলাম ওইটা আমরা ডিলিট করে দিতে পারি, এই যে 24 নিয়ে কাজ করছিলাম, অথবা আমরা যদি এইখানে সেভ না দিতাম, এই সেভ অ্যাজ দিয়ে, তো আমরা এটা রিনেম করে দিলেও হয়ে যেত, ঠিক আছে, বুঝতে পারছেন। তো যেহেতু আমরা সেভ অ্যাজ দিয়ে দিছি সেভ, এটা আর আমাদের আর লাগবে না, এটা আমরা ডিলিট করে দেবো। এই ফাইলগুলো দেখা যেতে হবে অ্যাসেসমেন্টের সময়, ঠিক আছে। দেখেন যে কাজগুলো করা হয়েছিল, হয়েছে না, বুঝতে পারছেন, এটাকে একটা ফ্রেম মনে হচ্ছে কিছুটা।